আমার নাম সুমন। আমি একজন সরকারি স্টেশন মাস্টার। আমি যাচ্ছি হবিপুরে, কারণ আমার হবিপুরে স্টেশনে পোস্টিং হয়েছে। স্টেশন মাস্টার নাম শুনলে লোকে মনে করবে অনেক শান্তির কাজ বা অনেক টাকা মাইনে। আসলে বিষয়টা একদমই তেমন নয়। ডাক্তার বা নার্স সপ্তাহে একদিন ছুটি আছে। স্টেশন মাস্টারের চাকরিতে কোনো ছুটি নেই। বছরের 365 দিন ডিউটি করতে হয়, এমনকি পুজোর দিনও বাদ থাকে না। এমন একটা চাকরি বেতন আহামরি হওয়া উচিত, কিন্তু মোটেই তেমন নয়। বেতনের কথা নাই বা বলি, না হলে এমন একটা চাকরিতে কেউ আর আসতে চাইবে না। বয়স আমার 30 ছুঁই, কিন্তু বিয়ে শাদী এখনো করিনি, কারণ ইচ্ছাই হয়নি কখনো। একজনকে ভালোবাসতাম, নাম ছিল কবিতা। বাবাকে বলেছিলাম কবিতার সঙ্গে বিয়ে দিতে, কিন্তু বাবা বলেছিল আগে চাকরি করো, তারপর না হয় বিয়ে করবে। বাবার কথার সম্মান রাখতে গিয়ে কবিতাকে হারিয়ে ফেললাম। পালিয়ে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু পরিবারের কথার সম্মান চিন্তা করে সেটি আর করিনি। মেয়েটির বাবা মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। আমার জন্য একটি মেয়ে সারা জীবন ঘরে বসে থাকবে নাকি? যখন আমি চাকরি পেলাম তখন কবিতা আর নেই। সে এখন অন্য ঘরের বউ। তাই তো বিয়ে করার ইচ্ছাটা হারিয়ে ফেলেছি। এই পথে রাত্রেবেলা তেমন গাড়ি চলে না, তাই গরুর গাড়িতে কোয়ার্টারের দিকে যেতে লাগলাম। আমরা দুজনে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম কোয়ার্টারে। আমি এ কোয়ার্টারে থাকবো। অন্য স্টেশন মাস্টাররা হয়তো পরিবার নিয়ে সাজানো গোছানো বাড়িতে থাকে, তবে আমার তো কোনো পরিবার নেই, তাই আমি এখানেই থাকব। আমি কোয়ার্টারের সামনে নেমে গরুর গাড়িটাকে ভাড়া মিটিয়ে গরুর গাড়িটি চলে গেল। আমি তখন কোয়ার্টারের ভিতরে ঢুকে পড়লাম। ঘরের ভিতরে ঢুকতেই ধুলোবালি আর মাকড়সার জাল ছুঁয়ে আছে চারিদিকে। দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক দিন যাবৎ এখানে কেউ থাকে না। আমি তখন ঘরের চারপাশটা ভালো করে দেখলাম, তখন আচমকা একটা আওয়াজ ভেসে আসলো। আপনি কি শুনছেন নাকি? আচমকা এরকম আওয়াজ শুনে আমি চমকে উঠলাম। আমি পিছনের দিকে ফিরে তাকাই। দেখছি একজন মধ্যবয়সী যুবক, পরনে ধুতি আর পাঞ্জাবি। হ্যাঁ আমি। আর তুমি নিশ্চয় রবি, তাই না? ঠিক ধরেছেন বাবু। বড়বাবু বলছিল আপনার কথা, তাই তো সব কিছু পরিচ্ছন্ন করে রেখেছি। আচ্ছা, তুমি পরিষ্কার করেছো? তুমি যে কি পরিষ্কার করেছো সেটাই ভাবছি। এত অল্প সময়ের মধ্যে যা পেরেছি তাই করেছি, বাকিটা আপনি করে নেবেন। এই কোয়ার্টারে বাকি 10 বছর ধরে কেউ থাকেনি। যারাই আসছে তারাই পরের দিন অন্য বাড়িতে চলে গেছে। তো আপনি কবে যাবেন? আমি তো বাকিদের মতো নই, তাছাড়া আমার তো পরিবার নেই, আমাকে এখানেই থাকতে হবে। আচ্ছা থাকুন, কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখবেন রাতের বেলা যাই হয়ে যাক না কেন বাইরে বেরোবেন না। এই কোয়ার্টারটা একদম ভালো নয়। দিনের বেলাতেও আসতে লোকে ভয় পায়, তাই লোক কোয়ার্টারের নাম দিয়েছে পরিত্যক্ত কোয়ার্টার। কেন বাইরে যাব না কেন? এই সন্ধ্যা রাত্রে ওই সবের নাম নিতে নেই। আচ্ছা বাবু, আমি যাচ্ছি, রান্না করে রেখেছি, আপনি খেয়ে নেবেন। আর আপনাকে যা বলেছি আপনি একদম ভুলবেন না। সে বিশাল বড় শর্ত রেখে লোকটি চলে গেল। এতটা পথ জার্নি করে এসেছি, শরীরটা বেশ ক্লান্ত লাগছে। বিছানাতে যেতেই স্রোতের মতো রাজ্যের ঘুম চোখে এসে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। ঘুম ভাঙল গভীর রাত্রে বিড়ালের ডাকের শব্দ শুনে। পাশের রুম থেকে আসছে সে আওয়াজটা। এত তীক্ষ্ণ আওয়াজ ভেসে আসছিল যে কিছুতেই ঘুমানো যাচ্ছে না। আমি তখন বিছানা থেকে উঠে বসলাম। আশ্চর্য ব্যাপার, বিড়ালটি এত রাত্রে কান্না কেন করছে? বিড়ালটির কান্না শুনে আমার বেশ ভয় করতে লাগলো।
আমি মনে মনে ভাবতে লাগলাম, হতে পারে পার্শ্বের রুমে কিছু আছে, তাই বিড়ালটি এত জোরে কান্না করছে। গিয়ে একবার দেখে আসবো নাকি পার্শ্বের রুমে কি আছে। বিছানা থেকে উঠে ভয়ে ভয়ে পার্শ্বের রুমের দিকে যেতে লাগলাম। আমি আস্তে আস্তে করে পার্শ্বের রুমে চলে আসলাম। আশ্চর্য ব্যাপার, রুমে তো কেউ নেই। আর বিড়ালটি কোথায় গেল? সে একটু আগে কান্না করছিল। আমার আরো ভয় করতে শুরু করলো। আমি এই রুমের ভিতরে কোনো কিছু না দেখতে পেয়ে আবার আমি চলে গেলাম। আমি বিছানায় শুয়ে অনেক ঘুমাবার চেষ্টা করছি, কিন্তু ঘুম আমার কিছুতেই আসছে না। আমি ঘুমাবার চেষ্টা করছিলাম, ঠিক তখনই দরজায় কে যেন জোরে জোরে ধাক্কা মারছে। জোরে জোরে ধাক্কার আওয়াজ শুনে আমি বিছানায় উঠে বসলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 1টা বাজে। এত রাত্রে কে আবার? দরজাটা না খুলে আমি বসে পড়লাম। কে কে বাইরে আছো? এত রাত্রে দরজা ধাক্কা দিচ্ছ? কিন্তু আমি কোনো কিছুর উত্তর পেলাম না। এমনকি দরজা ধাক্কা দেওয়া আওয়াজটাও আর পেলাম না। আমি আবারও বিছানায় শুয়ে পড়লাম। আবার দরজা ধাক্কার আওয়াজ কানে ভেসে আসলো। আমি নিশ্চিত আমার সাথে কেউ মজা করছে। আমি বিছানা থেকে উঠে দরজার দিকে দেখতে গেলাম। দরজার কাছে এসে দরজাটা খুলে দেখি বাইরে তো কেউ নেই। একটা ঠান্ডা হাওয়ায় শরীরটা আমার শিরে গেল। আমার ভিতরটা কেমন যেন ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে আবার শুয়ে পড়ি। একটু পরে আবারও ঘুম চোখে এসে পড়ল। ঠিক তখনই অনুভব করলাম আমার গায়ের চাদরটা কে যেন টানছে। আমার বেশ ভয় করতে শুরু করলো। আমি চোখ খুলতে আমি দেখি আমার চোখের সামনে একটি মেয়ে। দেখছি একটা মেয়ে উল্টো পিঠ করে দাঁড়িয়ে আছে। এখানে মেয়ে এলো কোথা থেকে এত রাত্রে? আমি কিছুই ভেবে পাচ্ছি না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার খুব ভয় লাগছে। তার কাছে গিয়ে আমি বললাম, আপনি কে? এখানে কি করছেন এত রাত্রে? আমার কথার কোনো উত্তর দিল না। কেটে গেল বেশ কিছুটা মুহূর্ত। সে শুধু দাঁড়িয়ে আছে। আমি আবারও তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? কথা বলছেন না কেন? সে আচমকাই আমার দিকে ঘুরে দেখল। কি বিভৎস তার চেহারা! সেখানেই অজ্ঞান হয়ে পড়লাম আমি। পরের দিন যখন আমার চোখ খুলল, দেখি আমার সামনে রবি বিছানা থেকে অনেকটা দূরে পড়ে আছে। সে দেখে বুঝতে পেরে গেছে যে আমার সঙ্গে কি ঘটেছিল এই রাত্রে। আমি কালকের রাতের ঘটনা সবকিছু খুলে বললাম। সে শুনে বলল, হ্যাঁ বাবু, এ বাড়িটা না খুব ভালো না, সেই জন্যই তো আপনাকে মানা করেছিলাম। রাত্রিবেলা কি কি যেন ঘটে, সেই জন্যই তো সন্ধ্যা লাগার আগে আমি এখান থেকে চলে যাই। এখানে কেউ একদিনের বেশি থাকতে পারে না। রবির কথা শুনে আর সেখানে থাকলাম না। কিছুক্ষণ পর ব্যাগ গুটিয়ে নিয়ে আমি অন্য ভাড়া বাড়ি চলে গেলাম।